ডাইরেক্টলি টেক্সট থেকেই, মানে আমি যে টেক্সটটা দেখতে পাচ্ছি সেটা থেকেই বলছি। তোমাদেরকে আগেই বলেছিলাম যে ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, শেলি, কিটস, বায়রন এরা সবাই বিভিন্ন ধরনের টপিকসের ওপরে কাজ করেছে, মানে নিজেদের মধ্যে কোনো বোঝাপড়া করে করেনি। কারণ কোলরিজ আর ওয়ার্ডসওয়ার্থ একটা জেনারেশন অফ রোম্যান্টিক পোয়েটস, শেলি, কিটস, বায়রন আর একটা জেনারেশন, সাদি আর একটা জেনারেশন অফ, যদিও সাদি বিলংস টু দ্য জেনারেশন অফ কোলরিজ অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ, শেলি, কিটস, বায়রন এরা মোটামুটি একটা জেনারেশন অফ পোয়েটস আর কি। Shelley's life, like Coleridge's life, was also very tragic. He died at a very young age. He drowned in the water. কোথাও একটা বেড়াতে গেছিল, সেইখানে ওর সাথে কিছু একটা অ্যাক্সিডেন্ট হয় and he drowns. And it was he who was very fond of water. জলকে খুব পছন্দ করতো। Anyway, let's go directly into the text. To a skylark. Skylark এক ধরনের bird which is not common, or which is, I don't think it is found in our country or climate. It's a bird that is found in the colder climates. Okay, so hail to thee, blithe spirit, bird thou never wert, that from heaven or near it pourest thy full heart in profuse strains of unpremeditated art. Blithe means joyful, oblivious to any kind of pain. That is the meaning of blithe. তো এখানে বার্ডটাকে, স্কাইলার্ককে একটা স্পিরিটের সাথে তুলনা করছে। বার্ড দাউ নেভার ওয়ার্ড, তুমি কোনোদিন পাখি ছিলেই না। ইউ আর নট আ ফিজিক্যাল বার্ড, ইউ আর অ্যান আইডিয়া। তো স্কাইলার্কের যে সংটা বা স্কাইলার্কের যে গানটা, সেটাকে এখানে হাইলাইট করা হচ্ছে, সেটাকে এখানে গ্লোরিফাই করা হচ্ছে, যে সে বার্ডই নয় অ্যাকচুয়ালি। দ্যাট ফ্রম হেভেন অর নিয়ার ইট, মনে হচ্ছে এমন, যখন স্কাইলার গাইছে এমন মনে হচ্ছে যেন হেভেন থেকে কোনো গান নেমে আসছে, এটা হেভেনলি সং, বা ওটার কোনো জায়গা, আশেপাশে কোনো জায়গা থেকে যেন বার্ডটা গাইছে। বার্ডটা নিজের মনের মধ্যে যা ছিল, যত কিছু ছিল, ফুল হার্ট, মানে নিজের পুরো মন থেকে গানটা করছে। প্রফিউজ মানে খুব ডিপ এবং খুব ইম্প্যাক্টফুল গানটা, স্ট্রেনটা। আনপ্রিমেডিটেটেড আর্ট, এই দুটো ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট। রোম্যান্টিক পোয়েট্রিতে বলা হচ্ছে যে আর্ট শুড বি আনপ্রিমেডিটেটেড, মানে যেটা কোলরিজ, ওয়ার্ডসওয়ার্থ একদম প্রথমেই বলেছিল, লিরিক্যাল ব্যালাডস এর প্রিফেসে বলেছিল যে স্পন্টানিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। তো স্পন্টানিয়াস মানে যেটাকে আমরা আগের থেকে বেশি ভাবনা চিন্তা করে আট খাট বেঁধে যে কাজটা করি, সেটা হচ্ছে প্রিমেডিটেটেড, মানে আগের থেকে ভাবনা চিন্তা করে নিয়েছি যে এটা এইভাবে হবে, ওটা ওইভাবে হবে। কিন্তু আর্ট শুড বি আনপ্রিমেডিটেটেড, মানে আর্ট শুড কাম ডাইরেক্টলি ফ্রম দ্য হার্ট অ্যান্ড ইট শুড কাম সাডেনলি। মানে অনেক বেশি ভাবনা চিন্তা করে নিয়ে আর্ট করা যায় না। আর্ট হ্যাজ টু বি স্পন্টানিয়াস অ্যাকর্ডিং টু কোলরিজ, according to Wordsworth. মানে কোলরিজ ডিড নট ডিনাই ইট, নিদার ডিড শেলি ডিনাইজ ইট। বলছে যে এই যে আর্টটা যেটা স্কাইলার্কের তরফ থেকে আমরা পাচ্ছি, যে সংটা আমরা স্কাইলার্কের তরফ থেকে পাচ্ছি, সেটা ও প্র্যাকটিস করে না, সেটা ও রেওয়াজ করে না, এটা ওর
ন্যাচারাল আওয়াজ, মানে অনেক সময় হয় না যে নেচারের যে সংস গুলো হয় সেগুলো ন্যাচারালি আমাদের ভালো লাগে, মানে হাওয়ার হাওয়ার যে শব্দটা, যেটা ঘাসের ওপর দিয়ে যাওয়ার সময় যে শব্দটা, বা শুকনো পাতার মধ্যে দিয়ে যখন হাওয়া বয়ে যায়, বা নদীর ধারে যদি তুমি বসে থাকো সেখানে সেটার যে হাওয়াটা শাঁসা করে যায়, সেইটা কোনোটাই প্র্যাকটিস করে না নেচার। তাই নেচারের সং is always unpremeditated, it's always beautiful because it does not take the help of any artificial thing যেটা হিউম্যান আর্ট করতে বাধ্য হয়। মানে হিউম্যান আর্ট ইজ হার্ডলি ইফ এভার unpremeditated. So unpremeditated art is the only form of art which is valid according to romantic poetry. That is the philosophy of art by the romantic writers, romantic poets. Higher still and higher from the earth thou springest, like a cloud of fire the blue deep thou wingest, and singing still dost soar, and soaring ever singest. আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে ডস্ট, সিঙ্গেস্ট এগুলো সব ইচ্ছাকৃতভাবে শেলি ব্যবহার করছে। And these are not even the forms of writing that was common in everyday dialogues or everyday parlance with among people. It's a archaic form of English suitable for poetry. পোয়েট্রি লেখার সময় যে ধরনের গান বা যে ধরনের ওয়ার্ডস গুলো দরকার, এই সিঙ্গেস্ট, দাউ, স্প্রিংগেস্ট, এইগুলো যে ইএসটি গুলো লাগিয়ে দিয়ে বা ইউ এর জায়গায় দাউ শব্দটা বলা, এটা যে জাস্ট একটা পোয়েট্রিকে মানে এনহ্যান্স করার জন্য এইটা বলা হচ্ছে। তো বলছে যে সুরটা অ্যান্ড দ্য বার্ড, সুর, গান আর ওই বার্ডটার মধ্যে অ্যাকচুয়ালি আর কোনো তফাৎ নেই, বিকজ ওয়ান থিং হ্যাজ বিকাম লাইক অ্যানাদার, মানে বার্ডটাই সুর, বার্ডটাই গান, আর গানটাই বার্ড হয়ে গেছে। মানে কোনো সময় মানুষ একটা কাজ করতে গিয়ে এতটাই বিভোর হয়ে যায় যে তাকে আর ওই আর্ট থেকে আলাদা করা যায় না। মানে যখন আমরা লতা মঙ্গেশকরের কথা ভাবি বা লতা মঙ্গেশকরের কথা বলি বা তার গান শুনি, অনেকের জন্য লতা মঙ্গেশকর অ্যান্ড সং are not different things, or Arijit Singh and songs, these are not different things. The talent, the human, the situation all becomes one. মানে যখন কোনো একটা আর্ট অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়, তখন মিডিয়াম আর ওই আর্টটা যে মিডিয়ামের মধ্যে তৈরি হয়েছে সেটার মধ্যে আর কোনো তফাৎ খুঁজে পাওয়া যায় না। ইয়েটস, ডব্লিউ.বি. ইয়েটস অনেক বছর পরে, মানে এই লাইনটার অনেক বছর পরে বা রোম্যান্টিক পোয়েট্রির অনেক বছর পরে, যদিও ডব্লিউ.বি. ইয়েটসকে নিও রোম্যান্টিক পোয়েট বলা হতো, সে এরকম ধরনের একটা কথা বলেছিল, মানে এই জিনিসটাকে এক্সপ্লেন করে বলেছিল। এবং তোমরা তোমাদের আনসারে যদি এই ধরনের রেফারেন্সেস গুলো আনতে পারো, মানে একটা পোয়েটের ব্যাপারে বলতে গিয়ে আর একটা পোয়েটের কোনো রেলেভেন্ট কোট যদি করতে পারো, কোনো রেলেভেন্ট আইডিয়া যদি ব্যবহার করতে পারো, তাহলে তোমাদের আনসার্স গুলো আরো বেশি ভালো হয়। আর তো এই যে জায়গাটা হাইয়ার স্টিল অ্যান্ড হাইয়ার, এই জায়গাটায় আমরা একটা কোট করতে পারি। ডব্লিউ.বি. ইয়েটস এর একটা কবিতা আছে, প্রেয়ার ফর দ্য ডটার বলে বোধহয়, আই এম নট শিওর অ্যাবাউট দ্য নেম অফ দ্য পোয়েম, বাট লাস্ট লাইনটা হচ্ছে এটা, হাউ ক্যান ইউ ডিস্টিংগুইশ দ্য ডান্সার ফ্রম দ্য ডান্স। মানে যে নাচছে সে ডান্সার না ডান্স, সেইটা বোঝা মুশকিল হয়ে যায়। এবং পোয়েট্রির ক্ষেত্রেও রোম্যান্টিক পোয়েটসরা এটা বিশ্বাস করে যে কোনটা পোয়েম আর কোনটা পোয়েট যেন আনডিস্টিংগুইশেবল হয়ে যায়, মানে মানুষটা যেন আর্টের মধ্যে হারিয়ে যায়। So this song, this Skylar,
দ্য দ্য বেটার ইট সিংস, হাইয়ার নোটে যখন যাচ্ছে, তোমরা যারা গান করো তারা জানো হাইয়ার নোট বলতে কি, পিচটা হাই হয়ে যাওয়া ইত্যাদি। তো হাইয়ার থেকে হাইয়ার নোটে যখন যাচ্ছে, আর্থ থেকে যখন সেটা আকাশের দিকে উড়ে যাচ্ছে, লাইক এ ক্লাউড অফ ফায়ার, মানে যখন সূর্য অস্ত যায়, কোনো ক্লাউড যদি হরাইজনের কাছে থাকে, তাহলে এমন মনে হয় যেন ওই ক্লাউডটা ফায়ারটাকে নিজের মধ্যে জড়িয়ে রেখেছে, নিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে, স্টোর করে রেখেছে, জল জল করে ক্লাউডটা। দ্য ব্লু ডিপ দাউ উইঙ্গেস্ট, আকাশটাকে ব্লু ডিপ বলছে, আর উইঙ্গেস্ট মানে সারা আকাশে সে উড়ে বেড়াচ্ছে একটা ক্লাউড অফ ফায়ারের মতন। যেমন একটা ক্লাউড সারা আকাশে এক জায়গা থেকে আর এক জায়গায় মানে যেতে থাকে, উড়তে থাকে, ঠিক সেরকমই এই পাখিটাও বিভিন্ন জায়গায় উড়ে বেড়াচ্ছে। অ্যান্ড সিঙ্গিং স্টিল ডস্ট সোর অ্যান্ড সোরিং এভার সিঙ্গেস্ট, গাইতে গাইতে সে সোর করছে, উপরে উড়ে যাচ্ছে, আর যত উড়ছে ততই বেশি গাইছে। আবার ওই গান আর গায়ক, কবি আর কবিতা এক হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য আইডিয়াল অফ অল আর্ট, where the art becomes the artist and the artist becomes the art। মানে নিজেদের মধ্যে দুটোর মধ্যে তফাৎ করা যখন মুশকিল হয়ে যাবে, তখনই নাকি according to romantic writers, according to romantic poets, art will be successful. Next stanza. In the golden lightning of the sunken sun, over which clouds are brightening, thou dost float and run like an unembodied joy whose race is just begun। এই দেখো আবার জয় শব্দটা আসলো। আমি তোমাদেরকে ব্লেক পড়ানোর সময় বলেছিলাম the word joy is a very important word and it will be repeated again and again throughout the romantic poetry। তো তোমরা যখন ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখবে বা অন্য কোনো ধরনের কোনো মানে এরকম ধরনের কোনো কোয়েশ্চেন আসলো যে রাইট আপন দ্য ফিচার্স অফ রোম্যান্টিক পোয়েট্রি, ডু রাইট অ্যাবাউট দিস ওয়ার্ড জয়। জয় বলে যে ওয়ার্ডটা, সেইটাকে মানে হাইলাইট করবে। গোল্ডেন লাইটনিং, সূর্যটা ডুবে যাচ্ছে, সানকেন সান, ক্লাউডস গুলো কিন্তু এখনো যেহেতু আলোটাকে ধরে রেখেছে, আলোটাকে অ্যাবজর্ব করেছে, তাই জন্য ক্লাউডস গুলো এখনো ব্রাইটেন্ড লাগছে। ওই ব্রাইটেন্ড ক্লাউডস এর মতনই স্কাইলার্কও উড়ে বেড়াচ্ছে, ভেসে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। সিমিলিটা কি, লাইক অ্যান আনএমবডিড জয়, মানে এমন একটা আনন্দের জিনিস যেটার কোনো বডি নেই, জাস্ট স্পিরিটটা আছে, কিন্তু এমন একটা ক্রিয়েচার যেটার রেসটা জাস্ট শুরু হয়েছে। দিস ইজ দ্য ফিউচার ওরিয়েন্টেড পোয়েম অফ শেলি। আমি তোমাদেরকে বলেছিলাম যে Coleridge escaped into the world of the supernatural, Wordsworth escaped into the lap of nature, Shelley went towards the medieval and ancient Greek world, but Keats went to the ancient Greek and medieval world, Shelley went to the future. Shelley revolutionary ideas গুলো অ্যাসোসিয়েটেড ছিল হচ্ছে ফিউচারে কি হতে চলেছে, ফিউচারে কি হবে সেইটা নিয়ে। তো ফিউচারটা শেলি বলছে যে এরকম ধরনের যে ক্রিয়েচার্স গুলো আছে, মানে স্কাইলার্কের মতন যে বার্ডস গুলো আছে, ক্রিয়েচার্স গুলো আছে, তাদের হবে, তারাই এই ফিউচারটাতে রেইন করবে, তারাই এই ফিউচারটাতে সাকসেসফুল হবে। বাকি অন্য যে লেস পাওয়ারফুল যে জিনিসগুলো আছে সেগুলো সব চলে যাবে, সেগুলো সব নষ্ট হয়ে যাবে। বাট দিস পার্টিকুলার বার্ড অ্যান্ড দিস পার্টিকুলার ক্রিয়েচার হ্যাজ জাস্ট বিগান ইটস রেস, মানে সবে এই ধরনের আর্টটার শুরু হয়েছে। মানে অফকোর্স
Shelley has started writing, and the kind of romantic poetry has just begun. তো ও in an extended metaphor রোমান্টিক পোয়েট্রিটাকে স্কাইলার্কের সাথে বা নিজের কবিতাকে স্কাইলার্কের সাথে কম্পেয়ার করছে, বা এই যে যে জিনিসটা ঘটেছে 1789-এর ফ্রেঞ্চ রেভলিউশনের পরে যে চেঞ্জেসগুলো এসছে, সেই চেঞ্জেসগুলোকে হয়তো শেলি স্বাগত জানিয়ে বলছে যে এই নতুন জীবন, নতুন ধরনের ভাবনা চিন্তা হয়তো সবে শুরু হয়েছে। The pale purple even melts around thy flight, like a star of heaven in the broad daylight. Thou art unseen, but yet I hear thy shrill delight. Pale purple even মানে এবার আকাশটার রংটা পাল্টাচ্ছে, পার্পল হয়ে গেছে, ডিপ পার্পল হয়ে গেছে, আর ওই আকাশটা যেন ওই স্কাইলার্কের যে গানটা আছে, স্কাইলার্কের যে মুভমেন্টটা আছে, সেটা চারিদিকে যেন গলে যাচ্ছে। মানে দ্য স্কাইলার্ক ইজ সো সুইফট, or the Skylark song is so perfect যে যারা ওকে শুনছে তাদের মুডটা মেল্ট হচ্ছে, তাদের হার্টটা মেল্ট হচ্ছে। তো এখানে একটা ট্রান্সফার্ড এপিথেট করে এখানে বলছে যে ওই আকাশটা অ্যাকচুয়ালি মেল্ট হয়ে যাচ্ছে, বাট ইট ইজ নট দ্য sky that is melting, but it is the heart of the people who are hearing the song. আর একটা সিমিলি এখানে, লাইক আ স্টার অফ হেভেন, যেটা হেভেনের যে স্টার ব্রড ডে লাইটে দেখা যায় না, মানে তারাগুলোকে সকালবেলা আমরা দেখতে পাই না, তো কিন্তু সেই তারাগুলো আছে, থাকে। ঠিক সেরকমই এই স্কাইলার্কটা কেউ দেখা যাচ্ছে না, আনসিন, কিন্তু আমরা সবাই ওর যে গানটা আছে সেটাকে শুনতে পাচ্ছি। শ্রিল মানে অনেক হাই পিচ। 1 মিনিট হোল্ড করো। হ্যাঁ, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে, রাখছি তাহলে। হ্যাঁ, তো যেটাকে শ্রিল মানে হচ্ছে খুব হালকা যে আওয়াজটা, সেইটাকে শ্রিল বলা হচ্ছে, শ্রিল ডিলাইট, মানে গানটা শুনে ডিলাইট হচ্ছে, গানটা শুনে খুব আনন্দ হচ্ছে, কিন্তু ওই গানটাকে গাইছে মানে স্কাইলার্ককে ও দেখতে পাচ্ছে না। Keen as are the arrows of that silver sphere, whose intense lamp narrows in the white dawn clear, until we hardly see, we feel that it is there. সাথী, সিলভার স্ফিয়ার বলতে এখানে কি বলতে চাইছে এই প্যারাগ্রাফটা, এই স্ট্যান্জাটায়? ওই চাঁদটাকে বলতে চাইছে কি? হ্যাঁ, চাঁদটা হচ্ছে সিলভার স্ফিয়ার, সেটাকে বলতে চাইছে, চাঁদটাকে রেফার করছে। তো বলছে যে যেমন চাঁদটাকে ল্যাম্পের সাথে তুলনা করছে, যখন রাত্রির বেলা চাঁদটা অনেক, মানে জ্যোৎস্নাটা অনেক তীক্ষ্ণ থাকে, তারপরে যেমন যেমন ভোর হতে থাকে, হোয়াইট ডন ক্লিয়ার, সকাল হতে থাকে, তত ওই চাঁদের আলোটা, চাঁদের জ্যোৎস্নাটা ক্ষীণ হতে থাকে। কিন্তু আমরা এটা তো জানি যে অবশ্যই চাঁদের আলোটা আমরা না পাই ঠিকই, চাঁদটাকে আমরা না দেখতে পাই ঠিকই, কিন্তু চাঁদের আলো ওইখানেই আছে, বা চাঁদটা ওখানেই আছে যেখানে সেটা থাকার কথা। স্কাইলার্কের ক্ষেত্রেও তাই, স্কাইলার্কের গানটা আমরা শুনতে পাচ্ছি, স্কাইলার্কটাকে দেখতে পাচ্ছি না, তার মানে এটা নয় যে স্কাইলার্কটা আর নেই, স্কাইলার্কটা ডেফিনেটলি ওখানেই আছে যেখানে ওর থাকার কথা। All the earth and air with thy voice is loud,
as when night is bare from one lonely cloud, the moon rains out her beams and heaven is overflowed. তো বলছে যে পুরো পৃথিবী, আকাশ, বাতাস সবই তোমার আওয়াজে পরিপূর্ণ হয়ে গেছে, সবই তোমার আওয়াজে ভর্তি হয়ে গেছে। যখন রাতটা আর কোনো ক্লাউড থাকে না, কোনো মেঘ থাকে না, when the night is bare, ফাঁকা হয়ে যায়, একটা জাস্ট লোনলি ক্লাউড, একটা বাঞ্চ অফ ক্লাউড আছে, সেটার আড়াল থেকে বা সেটার ওপর বা নিচে থেকে মুন তার বিমস গুলো, তার রশ্মিগুলোকে আমাদের পৃথিবীতে ফেলছে, এবং হেভেনটা, স্বর্গটা ওভারফ্লোড হয়ে যাচ্ছে। হেভেন বলতে এখানে স্কাইটা পুরো জলজল করে উঠছে ওই মুনের লাইটে। With thou, what thou art we know not, what is most like thee? From rainbow clouds there flow not drops so bright to see, as from thy presence showers a rain of melody. Romantic poetry indulges in things which are not easily definable. Clear cut definition, measurements, এই ধরনের জিনিসগুলো রোমান্টিক পোয়েট্রি বা রোমান্টিক যে চিন্তা ভাবনাটা আছে সেটা পছন্দ করে না বা সেটাকে ইন্ডালজ করে না সেটার মধ্যে। Romantic poetry is more about what is undefined, what cannot be easily given a form, mystical, vague, unclear জিনিসগুলোর মধ্যে romantic poetry নিজেকে সেলিব্রেট করে। Romantic poetry celebrates vagueness, or romantic poetry celebrates things which are beyond imagination or beyond measurement at least. তো স্কাইলার্কটাও তাই, স্কাইলার্ককে বলছে যে তুমি কি আমরা জানি না, তোমার সাথে কোন জিনিসের তুলনা করা যেতে পারে সেটাও আমরা জানি না। রেইনবোর সাথে তুলনা করে বলছে যে রেইনবো থেকেও এত সুন্দর কালার আসে না যত সুন্দর তোমার গানের বৃষ্টি হয়। Rainbow is something that is very beautiful. Rainbow is something that রেইনবোর মধ্যে 7টা রং থাকে, স্কাইলার্কের এই গানে 7টা সুর আছে, কিন্তু ওই রেইনবোর কালার থেকেও এই স্কাইলার্কের যে গানটা সেটা বেশি নাকি মিষ্টি, সেটা বেশি নাকি সুন্দর। সো হিয়ার উই সি আ রায়ট, RIOT, রায়ট, দাঙ্গা, রায়ট অফ senses. Shelley is a sensual poet. He's a poet of senses. Ear, eyes, nose, smell, touch, all of these senses we have. তো প্রত্যেকটা স্ট্যান্জাতে এবার এক একটা করে সেন্সের সাথে এই স্কাইলার্কের গানের একটা তুলনা হবে, গানের একটা তুলনাতে দেখা যাবে যে স্কাইলার্কের গানটা কোনো রং, কোনো স্মেল, কোনো দৃষ্টি সবের থেকেই, কোনো দৃশ্য সবের থেকেই বেটার। What okay, like a poet hidden in the light of thought, singing hymns unbidden, till the world is wrought to sympathy with hopes and fears it heeded not. এবার তুলনা হচ্ছে একটা কবির সাথে। এটা একটা 5 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে, 10 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে, বা 2 মার্কসের কোয়েশ্চেনও আসতে পারে, যে কোন কোন জিনিসের সাথে কবি স্কাইলারকে তুলনা করছে। রেইনবোর সাথে করছে, পোয়েটের সাথে করছে, হাইবর্ন মেডেনের সাথে করছে, মুনের সাথে করছে, বিভিন্ন জিনিসের সাথে পোয়েট
স্কাইলারকে তুলনা করছে। তো আপাতত তুলনাটা রয়েছে লাইক আ পোয়েট হিডেন ইন দ্য লাইট অফ থট, এমন একটা কবি যে নিজের চিন্তাতেই খামখেয়ালিতে মত্ত হয়ে আছে, সে তার আশেপাশে কি হচ্ছে সে জানে না, কেউ তাকে কেউ কেউ তাকে গাইতে বলেনি কিন্তু সে গেয়ে যাচ্ছে, ততক্ষণ গাইছে যতক্ষণ না এই পুরো জগৎটা ভরে উঠছে, রট, ওয়ার্ল্ড ইজ রট, ভরে যাওয়া। কি দিয়ে ভরে যাচ্ছে? সিম্প্যাথি অ্যান্ড হোপস। আমরা যারা লিটারেচারের স্টুডেন্ট তাদের এটা বোঝা এতদিনে উচিত বা বুঝে যাওয়া উচিত যে one of the functions of literature is to make our hearts softer, to make us more sensitive towards the pain, the still sad music of humanity টা যদি আমরা শুনতে না পাই তাহলে আমরা লিটারেচারের প্রপার স্টুডেন্টস নই। ইনফ্যাক্ট লিটারেচারের স্টুডেন্টসের থেকেও এই দায়িত্বটা লিটারেচার যারা তৈরি করছে তাদের বেশি, যে তাদের এটা দায়িত্ব হয়ে যায় যে মানুষের মনের মধ্যে এমপ্যাথি, হোপ, আশা এই জিনিসগুলো যেন তৈরি করে এবং ফিয়ার, ভয়, এগুলোকে যেন বের করে দেয়। কবি নজরুলের গান শুনলে আমাদের মনের মধ্যে একটা শক্তির সঞ্চার হয়, তো ফিয়ারটা চলে যায়, ইংরেজদের বিরুদ্ধে যে ফিয়ার সেটা চলে যাচ্ছে। আবার অনেক গান শুনলে আমাদের মনের মধ্যে পিটি জন্মায়। তো এই মানে পোয়েটের কাজই হচ্ছে এই সিম্প্যাথি, হোপ তৈরি করা আর ফিয়ারটাকে নষ্ট করে দেওয়া। তো এরকম একজন কবির সাথে এখানে শেলি স্কাইলার্কের তুলনা করছে। যেমন একটা কবি নিজের খেয়ালে মত্ত থাকে, দুনিয়া জাহানের সাথে তার কোনো সম্পর্ক নেই, কে তাকে পাগল বলল, কে তাকে ছাগল বলল, তার কিছু যায় আসে না, সে গান করতে থাকে, নিজের যা কিছু সে তৈরি করতে চায় বা তৈরি করতে পারে সেগুলোকে তৈরি করতে থাকে, এবং যখন তার ফাইনাল প্রোডাক্টটা আমাদের সামনে আসে তখন অনেক সময় আমরা ওইটাকে দেখে, ওই গানটা শুনে, ওই পিকচারটাকে দেখে, ওই সিনেমাটা দেখে আমরা সবাই আমাদের মনের মধ্যে এমপ্যাথি, সিম্প্যাথি, পিটি, হোপ এগুলো সব সঞ্চারিত হয়, তৈরি হয়। স্কাইলার্কের গানটাও আমাদের কাছে তাই। স্কাইলারকে কেউ গাইতে বলে না, আর স্কাইলারকে কেউ গাইতে বললেও সে গাইবে না, সে নিজের মনের মধ্যে মনের মতন গান করে, নিজের খাম খেয়ালে থাকে, এবং ওর গানটা শুনে আমাদের মনের মধ্যেও এই সিম্প্যাথি, এমপ্যাথি, হোপ এগুলো সব মানে আমাদেরকে সেন্সিটিভ করে তোলে। নেচারের সং, which is now represented by the song of the skylark. Nature, if you spend a lot of time in nature, you will become more empathetic, you will become more open hearted, এটা মানে অনেকে মনে করে আর কি। তো এইখানে তাই জন্য স্কাইলার্কের সাথে পোয়েটের একটা তুলনা করছে। ওকে, লেট আস স্টপ হিয়ার টুডে। এটা যতগুলো স্ট্যান্জা হলো তোমরা একটুখানি গুনে রাখবে।